ওয়েল ফেব্রুয়ারি হইতে যাইতেছে মাদ্রিদের জন্য পুরাই অ্যাসিড টেস্ট, বিকজ কোপা দেল রের কোয়ার্টারে তারা ফেস করবে লেগানেসের বিপক্ষে। এরপরে যদিও তারা এই মুহূর্তে লিগ লিডার, বাট অ্যাথলেটিকোর বিপক্ষে মাদ্রিদ ডার্বি, অ্যান্ড দেন চ্যাম্পিয়ন্স লিগে তাদের খেলা লাগবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে 2 ম্যাচ। নাও শিডিউল ফুলি স্ট্যাকড, সন্দেহ নাই, কিন্তু প্রবলেমটা যেই জায়গাতে সেটা হচ্ছে অলরেডি তাদের ফার্স্ট টিমের ডিফেন্ডার রুডিগার ইনজুর্ড। আলাবা একটা লম্বা ইঞ্জুরি শেষ করে ব্যাক করবে এই অবস্থায় আবার ইনজুর্ড। সো বেসিক্যালি তাদের স্টার্টিং 11-এর যারা মেইন ডিফেন্ডার তারা কেউই এই মুহূর্তে অ্যাভেলেবল না। ভাগ্য ভালো বলা যায় যে তারা অ্যাসেন্সিওকে খানিকটা হলেও গ্রুমিং করছে। সো অ্যাসেন্সিওর সামনে একটা বড় দায়িত্ব আসতেছে, অ্যান্ড তার সাথে যুক্ত হবে শোয়ামেনি। এই দুইজন মিলেই এই মুহূর্তে সেন্ট্রাল ডিফেন্সের দায়িত্ব সামলাবে। এমনকি ইনজুরির ধাক্কা যে এই জায়গাতে থামতেছে সেটাই না, কোপা দেল রেতে যে ম্যাচটা তারা খেলবে লেগানেসের বিপক্ষে, বেলিংহ্যাম এই ম্যাচে খেলতে পারবে না। রাইভাল টিম, বাট ওয়েন ইট কামস অ্যাবাউট ইনজুরি নিয়ে সবসময় আপনার সহমর্মিতা থাকে। ইয়েস, বার্সার জন্য জানি না রাস্তা খানিকটা সহজ হবে কি না, বাট ইনজুরি জিনিসটা আমার কাছে সবসময় বিরক্তিকর, সেটা যে টিমেরই হোক না কেন। এই জিনিসটার কারণে যখন কোনো ক্লাবকে, কোনো ম্যানেজারকে সাফার করতে হয়, সেই জিনিসটা দেখতে খুবই বাজে লাগে। নাও সিনারিও এমন দাঁড়াইছে যে যেহেতু তারা জানুয়ারিতে কোনো সাইনিংয়ের দিকে যায় নাই, যদিও বহুবার ধরে এই কথাটা আসতেছে যে মাদ্রিদের বেশ কিছু কি পজিশনে প্লেয়ার দরকার, অ্যাটলিস্ট ব্যাকআপ প্লেয়ার প্রয়োজন, জানুয়ারিতে তারা সাইনিং করবে কিনা, বিকজ ফিনান্সিয়ালি মাদ্রিদের খুবই ভালো করার কথা। তারা শিরোপা জিততেছে, বার্সার মতন দৈন্য দশা না, বাট স্টিল জানুয়ারিতে পাপা পেরেস কোনো টাইপের সাইনিংয়ে যায় নাই। তো এখন যে সিনারিও, যদি আর কেউ ইনজুর্ড হয় ডিফেন্সে, তাহলে হয় কার্লো আনচেলত্তি নিজের নামা লাগবে, আর না হলে সে যেটা করতে পারে যে পেরেসকে বলতে পারে যে ওয়েল তুমি আমার প্লেয়ার যেহেতু দাও নাই, তাহলে তুমি একটু মাঠে নেমে ডিফেন্ডারের দায়িত্বটা পালন করে দাও, বিকজ এর বাইরে মনে হয় না আর কোনো অপশন থাকবে। নাও কামিং ব্যাক টু দ্য সিরিয়াস পয়েন্ট, বেসিক্যালি যখন এমবাপ্পেকে সাইন করায় মাদ্রিদ, এরপরে সারা দিন দুনিয়া, এমনকি আমরা রাইভাল হিসাবেও যেই ফুটবলটা এক্সপেক্ট করতেছিলাম যে এক্সপ্লোসিভ ফুটবল খেলবে মাদ্রিদ, বিকজ আপনার হাতে কাউন্টার অ্যাটাকিং বেশ কয়েকটা অ্যাসেট আছে যারা একদম ফুল ব্লাডেড মোটরের মতন ছুটতে পারে, যারা অপোনেন্টের ডিফেন্স লাইনের পেছনে তছনছ করে দিতে পারে। আপনার হাতে স্কিলফুল প্লেয়ার আছে, স্পিড আছে, একই সাথে 1 ভার্সেস 1 সিচুয়েশনে অপোনেন্টকে একদম ড্যামেজ করে দিতে পারে, এই টাইপের ফায়ার পাওয়ার আছে। কিন্তু সেই ধরনের ফুটবল, সেই এক্সপ্লোসিভনেসটা এখনো পর্যন্ত কিন্তু সারা দুনিয়া দেখে নাই মানে এই না যে দেখবে না, বাট দেখে নাই। বাট এর পরেও এই যে খানিকটা ওই লেভেলে যাইতেছে না, এরপরেও যে ফুটবলটা এখনো পর্যন্ত মাদ্রিদ খেলতেছে, সেইখানে গোল স্কোরিং কিন্তু বড় প্রবলেম না। লিগে এখনো পর্যন্ত বার্সার গোল করছে 60টা এবং মাদ্রিদের গোল প্রবাবলি 50, ইয়েস 50 এর আশেপাশে হবার কথা। দ্যাট মিনস গোল সংখ্যা তাদের খুব একটা বড় প্রবলেম না, ফিনিশিং হচ্ছে, গোল আসতেছে। বেসিক্যালি মাদ্রিদের বড় প্রবলেম একদম সিজনের শুরু থেকেই ডিফেন্সের ইনকনসিস্টেন্সি, যেটা বার্সারও আছে অবভিয়াসলি, অ্যান্ড একই সাথে ডিফেন্সের প্রবলেমের সাথে সাথে যেটা বড় প্রবলেম হয়ে দাঁড়াইছে, মিডফিল্ড থেকে বল প্রোগ্রেস করার মতন লোক নাই, মিডফিল্ডে অ্যাঙ্কর নাই। টনি ক্রুজ যাওয়ার পরে মিডফিল্ডটা সামলাবে কে পাওয়া যাইতেছে না কাউরে। মদ্রিচ বয়স হয়ে গেছে, আপনি অবভিয়াসলি এক্সপেক্ট করেন না যে 90 মিনিট ধরে ডেইলি আপনার এসে খেলে দিবে। অ্যান্ড মিডফিল্ডের যারা কান্ডারি হইতে পারতো, বিগ সাইনিং যারা ছিল, কামাভিঙ্গা দলের আশেপাশেই খুঁজে পাওয়া যাইতেছে না। শোয়ামেনি যে আসলে মিডফিল্ডে কিছু একটা করার কথা ছিল, তারে এখন এমন দশা স্ট্রাগল করতে করতে যে ডিফেন্সে নামায় দেওয়া হয়েছে। সো মাদ্রিদের মিডফিল্ডে একটা বড় রকমের গ্যাপ এখনো পর্যন্ত দেখা যাইতেছে। অ্যান্ড সবকিছু মিলে তাদের ভাগ্যটাও খারাপ। সবচেয়ে যে ক্রাঞ্চ যে টাইমটা, যেই টাইমটাতে সবগুলা গেম একদম স্ট্যাক, এই সময় তাদের শিডিউলটাও খুব হেক্টিক করছে। অ্যান্ড এই একই টাইমে যখন তাদের ডিফেন্সের সাপোর্ট দরকার ছিল, সেই সাপোর্টটাও তারা হারায় ফেলছে। আমি জানি যে অবভিয়াসলি এটা মনে হবে যে ম্যানচেস্টার সিটির এই মুহূর্তে যে অবস্থা, তারা মোটেও সিরিয়াস কোনো সিচুয়েশন না, সিরিয়াস কোনো থ্রেট না। অবভিয়াসলি দ্যাট ইজ ট্রু, বিকজ ম্যানচেস্টার সিটিকে দেখে মনে হইতেছে যে ডেড ম্যান ওয়াকিং এর মতন, ডেড ক্লাব ওয়াকিং সিনারিও, যে কোনো মতে টিকে আছে, টিমের কোনো ক্লু নাই, কিছুই নাই। অ্যান্ড আর্সেনালের বিপক্ষে 5-1 হারার পরে স্বাভাবিকভাবেই মনে হবে যে মাদ্রিদের জন্য এটা কেক ওয়াক হওয়ার কথা। অ্যান্ড অবভিয়াসলি স্টিল আই বিলিভ যে মাদ্রিদ এই ম্যাচে হিউজ ফেভারিট। বাট এই জায়গাতে আরেকটা জিনিসও একটু কনসিডারেশনে নেওয়া লাগবে। আর্সেনালের আপনি যদি পুরো অ্যাপ্রোচ দেখেন, তাদের দুইটা জিনিস অসাধারণ ছিল। একটা হচ্ছে তাদের প্রেসিং, যেটা দুর্দান্ত, পুরো টিম একসাথে দারুণভাবে প্রেস করছে। 2 নাম্বার হচ্ছে তাদের এখন কম্প্যাক্ট স্ট্রাকচার, খুব ভালো মতন স্ট্রাকচারটা মেনটেন করছে। আনফর্চুনেট ব্যাপার হচ্ছে সিজনের একদম শুরু থেকে আপনি বিগ ম্যাচ বলেন, ছোট ম্যাচ বলেন, কোনো ম্যাচে মাদ্রিদের খেলা এখনো পর্যন্ত এই দুইটা জিনিস দেখা যায় নাই, যে তাদের প্রেসিং খুবই ভালো, তাদের কম্প্যাক্টনেস খুবই ভালো। স্টিল আমি একটু আগে যেটা বললাম,
যে মাদ্রিদ স্টিল এই গেমে ফেভারিট, কোনো সন্দেহ নাই। কিন্তু ওই যে কেক ওয়াক হওয়ার যে ব্যাপারটা, যে আর্সেনাল 5-1 হারায় দিছে, মাদ্রিদ হয়তো বা আর অবশ্যই 4-5-6 গোল দিয়ে ফেলবে, এই বিষয়টা ঘটানো খানিকটা টাফ, স্টিল ঘটতে পারে, বাট আর্সেনালের ওয়েতে অবশ্যই হবে না। বাট ওভারঅল যদি বলা যায় যে যদি মাদ্রিদ এই ফেব্রুয়ারির সবচেয়ে ক্রাইসিস মোমেন্টটা পার করে ফেলতে পারে, আই বিলিভ দেয়ার ইজ নো হোল্ডিং ব্যাক। যদি ফেব্রুয়ারি শেষ করেও দেখা যায় যে মাদ্রিদ লিগের 1 নম্বর পজিশনে আছে, চ্যাম্পিয়ন্স লিগে খুবই কমফোর্টেবল অবস্থায় আছে, দেন আই বিলিভ যে মাদ্রিদের সিজনের শুরু যতই ভঙ্গুর হোক না কেন, তাদের সিজনটা অসাধারণ যাবে শেষ পর্যন্ত, বিকজ মাদ্রিদ অনেক বেশি মোমেন্টাম বেসড টিম, এবং সিজনের একদম লাস্ট পর্যায়ে এসে তারা যদি মোমেন্টাম পেয়ে যায় তাহলে তারা খুব সহজে ওই জায়গা থেকে সরে না। অ্যান্ড ওয়েন দে গেট মোমেন্টাম, তাহলে মাদ্রিদের চাইতে আসলে ডিস্ট্রাকটিভ টিম খুব একটা আপনি পাবেন না।